সুপ্রভাত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় আমাদের প্রতিদিন সকালবেলার গানের আয়োজন, বিষয়ভিত্তিক গানের আয়োজন আজ সকালের গান এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে এবং সেই সাথে বলে নিতে চাই আমরা আজকে আমাদের বাংলা সঙ্গীতের যে বিশাল ভাণ্ডার রয়েছে সেখান থেকে 3 কবির গান শুনব এবং 3 কবির গান শোনাতে যে পরিপূর্ণ এবং পরিপাটি মানুষটি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, তিনি বরাবরই সুন্দর করে কথা বলেন, সুন্দর দেখতে এবং সেই সাথে সুন্দর করে গান পরিবেশন করেন। চলুন বেশি কথা না বাড়িয়ে তার কাছে চলে যাই। আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এবং গুণী কণ্ঠশিল্পী সাদি মোহাম্মদ। আমরা চলুন শুরু করি আজকের সকাল গানে গানে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। সকালবেলা, শীতের সকাল তো ঠিক তাই, একটু হিম বাতাস বইছে, ঘুম ভাঙতে চায় না, ঠিক তাই। কিন্তু আজকে আমাদের সকালবেলা 3 কবি বললে তো, 3 কবি হচ্ছে 19 শতকের পঞ্চকবি যারা আছেন, মানে পঞ্চগীতি কবি যারা। রবীন্দ্রনাথ হচ্ছে 1861, তারপরে হচ্ছে ডিএল রায়, দ্বিজেন্দ্র রায়, ওনার 1863, আর 1865 হচ্ছে রজনীকান্ত সেন, যার বাড়ি আমাদের সিরাজগঞ্জে, এবং রাজশাহীতে উনি প্র্যাকটিস করতেন ব্যারিস্টারি। তারপরে হচ্ছে নরতপ্রসাদ সেন 1871, তো ওনার জন্ম ঢাকার তাঁতিবাজারে, ভাবতে পারো। আর সর্বকনিষ্ঠ হচ্ছেন 1899 আমাদের কাজী নজরুল। তো এই পঞ্চকবিকে নিয়ে আমরা চেষ্টা করি গান করতে, কিন্তু খুব একটা চর্চা নেই আসলে। এই সমস্ত গানের চর্চা অনেক কম। এখনও তো কেউ কেউ গাইছে, যেমন তুমি আজকে ডেকেছ আমাকে, আমি আজকে পঞ্চকবি না 3 কবি নিয়ে গাইব। যেহেতু সবগুলো গান আমাদের এই স্বল্প সময়ে উপস্থাপন করা সম্ভব হবে না, আমরা আজকে 3 কবির গান শুনবো আপনার কাছে। চেষ্টা করব। শুরুতেই কোন গানটি শুনছি? আমি প্রথমেই, মানে 1865, আমি কালানুক্রমিক সূচি হিসেবে যাচ্ছি না, যদিও ডিএল রায় আগে হয়ে যাচ্ছে। আমি রজনীকান্তকে পছন্দ করে নিলাম প্রথম গানের জন্য। শুরুতেই শুনি আমরা। আমি আকৃতি আধার বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি আকৃতি আধার বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি আকৃতি আধার বলেও তো কিছু কম করে মোরে দাওনি। পাব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি আকৃতি আধার বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করি মরি গতি আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমিও তো কিছু পাওনি।
আমায় রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, যতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি এক পা ছেড়ে যাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। জাগিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। এত সুন্দর গানের কথা, ভাবা যায় না, মানে এমন গীতি কবি আসলে মানে যুগে যুগে আসতে বোধহয় অনেক সময় লেগে যায়। এটা একটা সময়ের ব্যাপার আসলে। আমি জানি না 19 শতকে যারাই জন্ম নিয়েছেন তাদের মধ্যে এত প্রতিভা কী করে ছিল আমি জানি না। মানে এত চমৎকার চমৎকার গান রচনা করে গেছেন। বিশেষ করে রজনীকান্ত তো একেবারে ভক্তি, তার সবই ভক্তির গান এবং কিন্তু। বিনয়, প্রতিটি কথায় এবং বিনয় ফুটে বিনম্র ওঠে। এবং শ্রদ্ধা এবং অবনত ঠিক তাই, ঠিক সব তাই। কিছু। আমরা পরবর্তী গানে যাব এবং হ্যাঁ। ফাঁকে ফাঁকে আপনার কাছে অনেক কথা শুনবো, যেহেতু আজকে আমার কথা শুনতে দর্শক শ্রোতাদের একদমই ভালো লাগবে না, আপনি না, না, যেহেতু না, বসে না, না। আছেন। এটা বলো বিশেষ না, এটা করে বলো না। আপনার সেই শান্তিনিকেতনের দিনের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, পাশাপাশি অন্য গল্পগুলোও শুনবো। এবারে কি গান শুনছি? এবার একটা অতপ্রসাদ সেন গান গাই। শুনে ফেলি আমরা। ওই যে বললাম তাঁতিবাজারে জন্ম, কিন্তু উনিও লখনৌতে উনি পরে গিয়ে মানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছিলেন। আচ্ছা। তার গানের মধ্যেও একটা তোমার মানে ভীষণ কষ্টের ব্যাপার আছে, কারণ তার দাম্পত্য জীবনটা ভীষণ কঠিন ছিল। তার মা, ওনার যখন 7-8 বছর বয়স, তার মা মানে বাবাকে হারান তিনি। তো মাকে নিয়ে চলে যান মামারা ফরিদপুরে। আচ্ছা। ফরিদপুরে নিয়ে গিয়ে মাকে আবার, তখনকার যুগে মনে করো, মাকে আবার বিয়ে দেন আর কি। এতে উনি খুব হয়ে গেছিলেন, মানে কষ্ট পেয়েছেন। পরে এক সময় বিলেতে গেলেন, ব্যারিস্টারি পড়লেন, ওকালতি পড়লেন। পরে লখনৌতে এসে উনি তার ওকালতির কাজ শুরু করলেন। আর লখনৌতে ওনার বাড়িতে, বিশাল বাড়ি, এমন কোনো পুরো ভারতবর্ষে এমন কোনো ওস্তাদেরা বাদ নেই যে তার বাড়িতে লখনৌতে তারা গান করেননি বা তার আদর পাননি। স্বয়ং রবীন্দ্রনাথ তার বাড়িতে গিয়েছিলেন। তো সুতরাং ওনার যে লখনৌর যে একটা রাগ প্রধান কিংবা একটু ঠুমরি প্রধান ব্যাপারটা ওনার গানের মধ্যে বারবার চলে এসছে। এই গানটিতে নিশ্চয়ই আমরা পাবো। আমি জানি না, এই গানটি তো ঠুমরি অতটা ব্যাপার নেই, কিন্তু রাগের ব্যাপারটি খুব চমৎকার আছে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। মনের কালো ঘুচবে না রে। করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন। করি তুই আপন আপন,
হারালি যা ছিল আপন, এবার তোর ভরায় আপন, এবার তোর ভরায় আপন, এবার তোর ভরায় আপন, বিলিবে তুই যারে তারে, নইলে মনের কালো ঘুচবে না রে, মনের কালো ঘুচবে না রে। যারে তুই ভাবিস ফনি, তারও মাথায় আছে মনি, যারে তুই ভাবিস ফনি, তারও মাথায় আছে মনি। বাজা তোর বেশের বাসি, ভাবের বনে ভয়ে বাতারে, সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে, সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে, একই নাই সকল ভাই, যেতে হবে রে ওপারে, নইলে মনের কালো ঘুচবে না রে, মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজ সকালের গান অনুষ্ঠানে এই গানটি একেবারে আমাদের জন্য শেখার একটি বিষয়, যে সকালবেলাটা যেন সুন্দর হয়, সবাইকে ভালোবেসেই শুরু হোক আমাদের প্রতিটি সকাল। আসলেই তাই, প্রতিটি সকাল তাই যেন হয়। এবার আমি বরং ডিএল রায় গান শোনাই। মানে এখন কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে আসলে, তথ্য দেওয়াটাও খুব দরকার আছে আসলে আমি মনে করি, কারণ তথ্য না হলে মানুষ অনেকেই জানতে পারেন না। যেমন ডিএল রায়, রবীন্দ্রনাথের ঠিক পাশাপাশি ওনার জন্ম 2 বছর পরে, কিন্তু ডিএল রায় দেখা একসময় ডিএল রায় এবং রবীন্দ্রনাথকে নিয়ে অনেক ধরনের মানে সমালোচনা আলোচনা এবং মনে করো খুব খুব কষ্টের ব্যাপার সেগুলো ছিল, কিন্তু ডিএল রায়ের সাথে রবীন্দ্রনাথ কিন্তু খুব অতি সুন্দর সম্পর্ক ছিল। অথচ সেখানে কেন আমি জানি না এগুলো হয়েছিল। আর যে বছর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন 1913-তে, সে বছরই তার চলে যাওয়া ডিএল রায়ের, দ্বিজেন্দ্রলাল রায়। তার ছেলে দিলীপ কুমার রায় ছিলেন রবীন্দ্র ভক্ত এবং রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথ অনেক বেশি আয়ু পেয়েছিলেন, 80 বছর পেয়েছিলেন, এবং দিলীপ কুমার রায় ডিএল রায়ের ছেলের সাথে তার গান নিয়ে প্রচুর আলোচনা হতো এবং প্রচুর তর্ক বিতর্ক হতো এবং ভীষণ ভালোবেসে তর্ক বিতর্ক হতো আর কি। এই জিনিসটা ডিএল রায়ের সঙ্গে যতটুকু রবীন্দ্রনাথের যোগ ছিল, তার ছেলের সঙ্গে অনেক বেশি যোগ ছিল। সৃষ্টি নিয়েই তাদের মধ্যে কথোপকথন চলেছে এবং দর্শন নিয়ে। আমরা আরো গল্প শুনবো এই গানটিতে, আমরা চলে যাই তাহলে। তোমাদের সময় এতটা কম। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলেহার বকুল জুথি দিয়ে গাঁথা সে, দোলেহার বকুল জুথি দিয়ে গাঁথা সে, রেশমি পান উড়ছে মধুর মধুর
বাতাসে হেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় যাত্রী সব নতুন প্রেমিক নূতন প্রেমে ভোর যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসি রেখা চোখে ঘুমের ঘোর বাঁশির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় বাবা পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই বুনছে চন্দ্র সাধের স্বপনে পড়ছে নদী অনুধ্বনি উঠছে ছুটে মধুর বাই ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় এত আনন্দের এবং মজার ছন্দের মধ্যে দিয়ে এত সুন্দর কথার এত গভীরত্ব। এবং ওনার কিন্তু এটা নাটকের গান, জানো, আচ্ছা, উনি অনেক নাটক রচনা করেছিলেন। ওনার মনে ভীষণ একটা বেদনা ছিল যে ওনার খুব কম বয়সে তার স্ত্রী বিয়োগ হয় আর কি। তারপর থেকে উনি খুব মানে একেবারেই নুয়ে পড়েছিলেন, শোকে আর কি। একটা সময় যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো 1905-এ, তখন সব গীতিকবিরা কিন্তু মানে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার স্বদেশকে নিয়ে গান শুরু করলেন এবং উনিও তার বাইরে ছিলেন না। তখন উনি হঠাৎ করে জেগে উঠলেন এবং তখন উনি শাহজাহান, তারপরে নূরজাহান, তারপর মমতাজকে নিয়ে, মেবার রানা, এদেরকে নিয়ে উনি নাটক লিখতে শুরু করলেন। যে গানটি গাইলাম এটি শাহজাহান নাটকের গান। বুঝতে পারছো? তাই বললাম যে মানে ওনার মধ্যে কত রকম ব্যাপার কাজ করেছে এই জন্য ভাবছি আর কি, যে ওনার এই যে একটা অসম্ভব রকম মানে দুঃখের মধ্যে দিয়ে উনি হঠাৎ করে জেগে উঠলেন। বেশি দিন বাঁচছিলেন না, মাত্র 50 বছর বয়স উনি চলে গেলেন। এই দুঃখ ভরা সময়ের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর গান সৃষ্টি করে গেছেন, প্রেমের গান করে গেছেন, স্বদেশের গান করে গেছেন। স্বদেশের ওই গানটা তোমরা সবাই জানো, যেমন একটু করি আমি সামান্য দুলে এক লাইন দাও। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর দুঃখ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ, কোটি কোটি সন্তান যান ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মানব ধর্ম ডাকে যখন আমার দেশকে নিয়ে রচনা করেন। উনি যখন লিখলেন, লেখার পরে গানটা শুরু করলেন, উনি গাইতেন, সব গাইতেন। উনি বলতেন যে এই গানটি গাইলে আমার চিত্ত চাঞ্চল্য হয়, আমার যেন মাথার মধ্যে যেন মানে দেশপ্রেম অদ্ভুতভাবে আমার উদ্বেলিত হয়ে ওঠে। সুরই এমন এবং সেই সাথে কথাগুলো দেখো তুমি চিন্তা করে হৃদয় আন্দোলিত করে। আমরা 3 কবির গান শুনে ফেলাম আপনার কাছে, সেই সাথে কিছু তথ্য। পরবর্তী গানে যাই, এবারে আবার ঘুরে ফিরে কার গানে আসছি? হ্যাঁ, এবার আমরা অতঃপ্রসূত গানে আসি। আচ্ছা, অনেক দুঃখই পেয়েছেন তো জীবনে। তার স্ত্রীকে নিয়ে ওনার অনেক কষ্ট। তার স্ত্রীর সঙ্গে তার মায়ের একদম বনিবনা হতো না। যখন ভাবতেই পারবে না তোমরা, উনি যখন দার্জিলিংয়ে গেলেন, দার্জিলিংয়ে তার একটা হোটেল ভাড়া নিলেন তার ছোট ছেলেকে নিয়ে, উনি তার ওয়াইফ
মানে তার স্ত্রী আছেন রুমে, উনিও আছেন। তারপরে উনি ওনার স্ত্রীর সাথে প্রচণ্ড ঝগড়া হলো। উনি তো ঝগড়া করতে পারতেন না, খুব নরম সরম মানুষ ছিলেন, দশাশয় চেহারা, কিন্তু মনে হতো না যে অত মানে নরম মানুষ, হৃদয়টা খুব নরম। তো তার স্ত্রীর সঙ্গে তাকে বের করে দিয়েছে রুম থেকে। উনি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি একটা গান গাইছেন আর কি, ছোট্ট করে বলছি আমি গানটির লাইনটি, আমায় 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 রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই, রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। মানে উনি অফিস করে এসছেন, এসে দেখছেন তার মায়ের সাথে তার স্ত্রীর এমন ঝগড়া হয়েছে, স্ত্রী চলে গেছেন কলকাতায় ট্রেনে করে ছেলেকে নিয়ে, আর তার সমস্ত যে কি আইন যারা মানে হ্যাঁ পোশাক থাকে না যারা মানে আইনজীবীদের, সেই কালো কালো পোশাকগুলো মনে করে সব বাগানের মধ্যে পুড়ছে, তখন জ্বলছে আর উনি চলে গেছেন, ওনার ভাই ওনার স্ত্রী চলে গেছেন। উনি তখন বললে, উনি দেখে কেউ বিশ্বাসই করবে না যে এই গানটা উনি কেন লিখলেন, যে এই কারণে মানে পুড়ছে। দেখে উনি আপন মনে বসে পড়লেন, বসে পড়ে উনি লিখলেন, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। তো বিশ্বাস করবে সত্যি প্রেক্ষাপটগুলো শুনলে গানের প্রতি ভালোবাসা এবং আগ্রহ বলো মিলনদা, বলো তো তুমি, মানে ভাবা যায় মানে কোথাতে কোন এই গানটা ভাবলেই যেটা মনে হয় যেন নিশ্চয়ই খুব আনন্দ স্ফূর্তির গান, আর তা নয়, এটা কি মনের দুঃখে পুড়ছে দেখছে পুড়ছে, ওগুলো দেখে উনি খাতা কলম নিয়ে বসে পড়লেন আর কি, যাব না ঘরে, উনি আর ঘরে যাবেন না আর কি, বাহির করেছে আপন ওমরে। ঠিক তাই। স্যার চলুন এবারে আমরা একটা সম্পূর্ণ গান শুনে ফেলি আপনার কাছে, কোন গানটি শুনছেন? হয়ে গেছে আমি ওনার একটি গান, যে উনি যে শুধু দুঃখের গান লিখেছেন তা নয়। খোল খোল। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে, তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। তারা কোন যমুনার নীরে করবে গাগরি, কার বাঁশরি শুনল ওরা সাগর নাগরী, মরি 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 মরি, তারা বাজিয়ে নুপুর ঝুমুর ঝুমুর, বাজিয়ে নুপুর ঝুমুর ঝুমুর, যায় চলে কার উদ্দেশে, আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। কবু বাজিয়ে ডামরু তারা উল্লাসে নাচে, কবু ভানুর সনে খেলে হোলি প্রভাতে সাজে, মরি মরি
তারা বিধুর সনে কি কথা কয়, বিধুর সনে কি কথা কয়, উজাল মধুর এসে ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, আকাশ বল রে আমায় বল, আমার আখি জল তাদের মতো জীবন খানি করবে কি শ্যামল, আমায় বল রে, আমায় বল রে। আমার বধুর সনে মধুর খেলা, বধুর সনে মধুর খেলা, খেলবো কি দিনের শেষে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। ভীষণ ভালো লেগেছে, কিন্তু আপনার গল্পের পরে প্রেক্ষাপট না শুনে আসলে নিশ্চিত হতে পারছি না আদৌ কি আনন্দের গান নাকি দুঃখের গান। এটা প্রকৃতির গান, প্রকৃতিকে নিয়ে লেখা গান, কিন্তু উনি গেয়েছেন এটাই ভাবছি। উনি সুগায়ক, সুকণ্ঠ গায়কও ছিলেন। বাহ, ওনার আয়ু মোটামুটি সবার চেয়ে একটু বেশি ছিল আর কি। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সময় এত অল্প, আসলে সব গান শুনে শেষ করা যায় না। আরেকটি গান শুনবো আপনার কাছে, তবে তার আগে দর্শক শ্রোতাদের কাছ থেকে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু বিদায় নিয়ে নেবেন। আমি বলবো যে আমি খুব ভালো লাগছে, আর তিন কবির গান গাইতে আমার সত্যি ভালো লাগে, সুযোগ পাই না সত্যি কথা বলতে। এই সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি এনটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সঙ্গে যারা আছেন সবাই এত ভালো যন্ত্রশিল্পী, সবাই আমার ভীষণ কাছের মানুষ, সজীব, মিলনদা, দোলনদা আছেন, সোনু ভাই, সোনু ভাই বলি, ডাকনাম বিদ্যুৎ আছে। তো আমি মনে হয় যে ওদেরকে পেয়ে আমার ভীষণ আনন্দ, এবং আমি সত্যি কথা বলতে আমি আপ্লুত। আমার গলা আজকে কেমন আছে আমি জানি না, কিন্তু আমি সকালটাকে ওনারা প্রতিদিন সুন্দর করে দিচ্ছেন। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আমন্ত্রণে, এই আয়োজনে আসবার জন্য। আমরা শেষ গানে যাব, তবে তার আগে একটু বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতিটি সকাল হোক মঙ্গলময় এবং প্রতিটি সকাল হোক সুন্দর, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সাথেই থাকবেন। চলুন আমরা শেষ গানে, আজকের আয়োজনের শেষ গানে চলে যাই। ছোট করেই গাইবো। হ্যাঁ, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, নিয়ে আয় তোর নূতন গানে, নূতন পাতায় নূতন ফুলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত। শুনি পড়ি প্রেম ফাঁদে, তারা সব হাসে কাঁদে, শুনি পড়ি প্রেম ফাঁদে, তারা সব হাসে কাঁদে, আমি শুধু কুড়োই হাসি, আমি শুধু কুড়োই হাসি, সুখ নদীর উপকূলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত। জানি না ও প্রেম কিসে, জানি না সে মধু বিষে, জানি না ও প্রেম কিসে, জানি না সে মধু বিষে,
আমি শুধু বেরিয়ে বেড়াই, আমি শুধু বেরিয়ে বেড়াই, নেচে